একজন সাধারণ তুলার মিলের কর্মচারী যে নিজের বুদ্ধি দিয়ে চালু করে জুয়ার নতুন সাম্রাজ্য মটকা গ্যাম্বলিং। অচিরেই তার জুয়ার গেম জনপ্রিয় হতে শুরু করে। 60-এর দশকে জুয়া এত বেশি বিস্তার লাভ করে যে লেবার থেকে শুরু করে বাড়ির গৃহিণী কেউই এই লোভ ছাড়তে পারে না। তার গেমে মানুষ যে পরিমাণ টাকা লাগাতো দেশের রিজার্ভেও এত টাকা ছিল না। ফলে সে নতুন নতুন অনেক শত্রুর টার্গেটে পড়ে যায়। টক্কর দেওয়া লাগে সরকারের সাথেও। শেষ পর্যন্ত কি সে নিজের সাম্রাজ্য টিকিয়ে রাখতে পারবে? জুয়ার ব্যবসার পরিণতি তাকে কোন পজিশনে নিয়ে যাবে জানতে হলে আসুন শুনে আসি একজন মটকা কিংয়ের কাহিনী। 1975 সাল, বোম্বে শহর। ব্রিজ ভাট্টি নামের একজনকে মুমূর্ষু অবস্থায় অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তার ক্ষতস্থান থেকে ক্রমাগত ব্লিডিং হচ্ছে। স্বাভাবিক দৃষ্টিতে দেখলে তার বাঁচা প্রায় অনিশ্চিত। এই ব্যাপারটা নিয়ে অ্যাম্বুলেন্সে থাকা দুজন গার্ড তর্কাতর্কি করছিল। একজন বলে ব্রিজ মরবে, অন্যজন বলে বেঁচে যাবে। শেষ পর্যন্ত দুজনে ব্রিজের বেঁচে যাওয়া অথবা মৃত্যুর ওপরে বাজি ধরে। যে জিতবে সে 50 গুণ বেশি টাকা পাবে, মানে 5 টাকায় 250 টাকা জিতবে। অবশ্য বাজি বা জুয়ার এই ক্রেজ কিন্তু ব্রিজ ভাট্টির হাত ধরেই শুরু হয়েছিল। ব্রিজ ভাট্টি জুয়ার ফায়দা নিয়ে এত বেশি টাকা ইনকাম করে ফেলেছিল যে সরকারি রিজার্ভও তার তুলনায় কম হয়ে যায়। কিন্তু কিভাবে সে এই সাম্রাজ্য গড়ে তুলেছিল আর কিভাবেই বা সেই সাম্রাজ্যের পতন ঘটল? তো ঘটনার সূত্রপাত হয় প্রায় 11 বছর আগে। ব্রিজ তখন একটা নরবরে কলোনি বাসায় ফ্যামিলি নিয়ে ভাড়া থাকতো। সে তুলার মিলের কর্মচারী ছিল। বেতন যা পেত তাই দিয়ে সংসার চালানো টানাটানি হয়ে যেত। তো সকালে কাজে বের হবার সময়ে ব্রিজের বাসার মালিক পোদ্দার শেঠের সাথে দেখা হয়ে যায়। পোদ্দার বিরক্তি স্বরে বলে, আজ মাসের 11 তারিখ, অথচ সে এখনও বাসা ভাড়া পায়নি। ব্রিজ শুকনো মুখে বলে সে দিয়ে দেবে, কিন্তু পোদ্দার বলে সে আজ ভাড়া নিয়ে তবেই ছাড়বে। ব্রিজ এবার অন্য টেকনিক ইউজ করে। সে শুনেছে পোদ্দার মার্কেটে আরও 3টা নতুন ঘর বানাচ্ছে, অথচ তার অলরেডি 180টা ঘর আছে যেগুলোর কোনো সার্ভিসিং করায় না। চাল ফুটো হয়ে পানি পড়ে, কারেন্টের লাইন ছড়ানো ছিটানো, সিঁড়িগুলো নড়বড়ে, যে কারোর অ্যাক্সিডেন্ট হতে পারে। তো ব্রিজ বলে সে যদি এইসব ব্যাপারগুলো লিক করে দেয় তাহলে নতুন ভাড়াটিয়ারা উঠবে না, ঘর দেখতে আসার আগেই ভেঙে যাবে। এসব শোনার পরে পোদ্দার নরম হয়ে যায় এবং ব্রিজকে ভাড়া পরিশোধের জন্য 20 তারিখ পর্যন্ত সময় দেয়। আসলে 1964 সালের বোম্বে শহর এমনই ছিল। এখানে কেউ কাউকে এক বিন্দু ছাড় দিত না। এখানে হয় আপনি কাউকে ধাক্কা দিয়ে পানিতে ফেলবেন, না হয় অন্য কেউ আপনাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলবে। তাই এখানে সার্ভাইভ করতে হলে সব দিক স্ট্রংভাবে ম্যানেজ করে তবেই চলতে হবে। যাই হোক, বোম্বেতে সে সময়ে তুলার মিলের বেশ প্রসার ছিল। অনেক শ্রমিক সেখানে কাজ করত, কিন্তু কাজের পরিধি অনুযায়ী তাদের বেতন ছিল খুব কম। তাই প্রতিদিনের কাজ শেষে শ্রমিকেরা 10 থেকে 20 পয়সা করে জুয়ায় লাগাতো। মানে আমি কিন্তু 1964 সালের কথা বলছি। তখন 10 থেকে 20 পয়সারও যথেষ্ট ভ্যালু ছিল। আর এই জুয়ার সিন্ডিকেট চালাতো স্বয়ং তুলার মিলের মালিক লালজি ভাই। যদিও এই জুয়ার প্রচলন শুরু হয়েছিল নিউ ইয়র্কের তুলার বাজার থেকে বোম্বেতে আসা তুলার দামের ওঠানামার উপরে নির্ভর করে। তখন আন্তর্জাতিকভাবেই জুয়ার প্রচার চালানো হতো, কিন্তু পরবর্তীতে নিউ ইয়র্ক কটন স্টক বাজি লাগানো বন্ধ করে দেয়। তবে লালজি ভাই সেটাকে কন্টিনিউ রাখে, যদিও সে নিয়মে কিছু চেঞ্জ আনে। প্রতিদিন কাজের টাইমে যাদের ইচ্ছে জুয়ায় টাকা লাগাবে এবং তাসের একটা নম্বর চুজ করে রাখবে। প্রত্যেককে নিজেদের চুজ করা নম্বরটা লিখে দেওয়া হবে। সারাদিনের ডিউটি টাইম শেষ হলে ম্যানেজার তাসের ভেতর থেকে একটা তাস সিলেক্ট করবে। যে তাস সিলেক্ট করবে সেটার নম্বর অনুযায়ী বিজয়ী ঘোষণা করা হবে। তো ওই সময় ব্রিজ তুলার মিলে লালজি ভাইয়ের ম্যানেজার ছিল। বাড়িওয়ালার সাথে ক্যাচালের পরে ব্রিজ মিলে গিয়ে ডিউটি শেষ করে অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞেস করে তার বেতন বাড়ানো হয়েছে কিনা। এখনও বেতন বাড়ানো হয়নি শুনে ব্রিজ একটু আশাহত হয়। গত 3 বছর ধরে তার বেতন 1 পয়সাও বাড়েনি। তো এরপরে সে খেয়াল করে একজন ভদ্রসভ্য গৃহিণী জুয়ায় টাকা লাগাতে এসেছে। মহিলা বেশ দ্বিধাগ্রস্ত হয়েছিল। কাপা কাপা হাতে সে 5 নম্বরের ওপরে 50 টাকার বাজি লাগিয়ে দেয়। সে সময় 50 টাকা মানে বিশাল ব্যাপার ছিল, তাই সবাই বেশ চমকে যায়। এই বাজির পরে ব্রিজ বাজি বন্ধ করে দিতে বলে। এরপরে লালজি ভাইকে ইনফর্ম করে ড্র করার সময় হয়ে গেছে। যদিও লালজি ভাই জানায় ড্র তখনই হবে যখন সে চাইবে। তো সবাই ড্র শোনার জন্য রেডি হলে লালজি ভাই ভেতরে গিয়ে আজকের বাজির রেকর্ডগুলো দেখে। সবচেয়ে বেশি বাজি পড়েছিল 5 নম্বরের ওপরে 50 টাকা,
আর সবচেয়ে কম বাজি ছিল 7 নম্বরের ওপরে। তাই ব্রিজ যখন কার্ড শাফল করছিল তখন লালজি ভাই ব্রিজকে 7 নম্বরটাকে উইনার ঘোষণা করতে বলে। যদিও ব্রিজের হাতে অলরেডি 5 নম্বরের কার্ড উঠে গিয়েছিল, কিন্তু মালিকের কথায় বাধ্য হয়ে সে 7 নম্বরটাকে উঠিয়ে উইনার ঘোষণা করে। 5 নম্বরে বাজি লাগানো মহিলাটা সাথে সাথেই মাথা ঘুরে ঢলে পড়ে। বেশ কিছুক্ষণ পরে ব্রিজ মহিলাটিকে পাশের হোটেলে নিয়ে যায় এবং চা খেতে দিয়ে জিজ্ঞেস করে সে একসাথে এত টাকা কেন বাজিতে লাগালো। মহিলা হাউমাউ করে কেঁদে উঠে জানায় তার ভীষণ টাকার প্রয়োজন, তার স্বামী অসুস্থ, চিকিৎসা খরচ লাগবে, তাই আর্জেন্ট টাকার জন্যই সে বাজি লাগিয়েছে। ব্রিজ বলে এখানে বাজি আর আগের মতো ফেয়ার নেই, এখন সব লালজি ভাইয়ের কন্ট্রোলে। ব্রিজ মহিলাকে নিজের পকেট থেকে কিছু টাকা দিয়ে বলে সে যেন আর কখনো জুয়ার আশেপাশেও না আসে। মহিলা কান্নায় জর্জরিত হয়ে বলে সে এই ঋণ একদিন শোধ করে দেবে। যাই হোক, ব্রিজ বাড়ি ফিরে স্ত্রীর সাথে সময় কাটাচ্ছিল। তার স্ত্রী গর্ভবতী, বাড়িতে ব্রিজের ভাইও থাকে, তবে সে খামখেয়ালি, কাজকাম কিছুই করে না। ব্রিজের ভাই লাচ্চু তাস খেলছিল। এই সময় একজন গুন্ডা এসে জানায় জিনু মাস্টার লাচ্চুকে ডেকে পাঠিয়েছে। জিনু মাস্টারের নাম শুনে লাচ্চু ঘাবড়ে যায়। সে জিনুর কাছ থেকে সুদে 50,000 টাকা নিয়েছে। সেই টাকা শোধ দিতে না পারায় জিনু তার পেছনে লেগেছে। জিনুর সামনে গেলে সে তার কি কন্ডিশন করবে এই ভয়ে লাচ্চু দৌড় দেয় এবং বাড়ি চলে আসে। তবে জিনু এবং তার লোকেরাও তাকে তাড়া করে বাড়িতে ঢুকে পড়ে। এরপরে ব্রিজের সামনেই লাচ্চুকে মারধর শুরু করে। জিনু জোর করে লাচ্চুর হাতের আঙ্গুল কেটে দিচ্ছিল, তাই ভাইকে বাঁচাতে ব্রিজ বলে দেয় সে জিনুকে 5,000-এর বদলে 10,000 টাকা দেবে। এটা শুনে জিনু আঙ্গুল কাটতে কাটতেও লাচ্চুকে ছেড়ে দেয় এবং টাকা পরিশোধের জন্য ব্রিজকে 10 দিনের সময় দেয়। 10 দিনের ভেতরে টাকা শোধ না দিলে সে ব্রিজের হাতটাই কেটে নেবে। এমনিতেই টানাটানি সংসার, তার উপরে আবার হুট করে 10,000 টাকা দেবার প্রতিশ্রুতি। ব্রিজের জন্য খুবই চাপ হয়ে যায়। তবুও আপাতত সে লাচ্চুকে হাসপাতালে নিয়ে গিয়ে আঙুলে ব্যান্ডেজ করিয়ে দেয়। তবে সে লাচ্চুর ওপরে খুবই ক্ষেপেছিল। লাচ্চু এক ধাক্কায় বড়লোক হতে চায়, তাই স্টক মার্কেটে টাকা লাগিয়েছিল, সেখানেই সব হেরেছে। ব্রিজ লাচ্চুকে বকাঝকা করে বেরিয়ে যায়। পরের দিন ব্রিজ মিলে গিয়ে লালজি ভাইকে অনুরোধ করে বলে তার স্ত্রী অসুস্থ, টাকার প্রয়োজন, কিন্তু লালজি ভাই তাকে ধমক টমক দিয়ে বলে কাজের দিকে খবর নাই, শুধু টাকা টাকা করে। এই বলে সে ব্রিজকে সরে যেতে বলে। ব্রিজ এবার বেশ বেকায়দায় পড়ে যায়। এতগুলো টাকা সে কোথায় থেকে ম্যানেজ করবে? জুয়ায় লাগিয়েও লাভ নেই, কারণ লালজি ভাই তো ফলাফল নিজেই কন্ট্রোল করে। তো এভাবে ভাবতে ভাবতেই 3 দিন কেটে যায়। জিনু মাস্টারের টাকা শোধ দেবার আর 7 দিন বাকি আছে। তাই ব্রিজ আবারও লালজি ভাইয়ের কাছেই টাকা চাইবে বলে ঠিক করে। তো সেদিন হর্স রেস ছিল। আজ ঘোড়ার রেসের ওপরে প্রচুর টাকা লাগানো হবে। লালজি ভাই সেখানেই গেছে, তাই ব্রিজও টাকা চাইতে হর্স রেসের ময়দানে যায়। যদিও ভেতরে ঢুকতে তার বেশ সমস্যা হচ্ছিল। গার্ডেরা বারবার তাকে বাধা দিচ্ছিল, কারণ এসব জায়গায় ধনীরাই শুধু বাজি লাগায়। অনেক বাধা অতিক্রম করে ব্রিজ ময়দানে ঢোকে। তার 1 নম্বর ঘোড়াটার দিকে নজর যায়। কেয়ার দেখে তার মনে হয় এই ঘোড়াটাকে এক্সট্রা ট্রেনিং করানো হয়েছে। তবে তার তো এসব দেখে লাভ নেই, সে এই বাজি অ্যাফোর্ড করতে পারবে না। সে দূর থেকে লালজি ভাইকে ডেকে বলে তার টাকা লাগবে। এত মানুষের সামনে টাকা চাওয়ায় লালজি ভাই রেগে আগুন হয়ে যায়। সে ব্রিজকে গালাগাল শুরু করলে ব্রিজও এবার ক্ষেপে যায় এবং তর্কাতর্কি শুরু করে। তাই লালজি ভাই গার্ডদের দিয়ে ব্রিজকে ধাক্কা মেরে বের করে দেয়। ধাক্কা খেয়ে পড়ে যাওয়ায় ব্রিজের হাতে একটু চোট লেগে ব্লিডিং হচ্ছিল। সে বাইরে বসেছিল, তবুও কেউই তার দিকে ঘুরেও তাকাচ্ছিল না। অবশেষে গুলরুক নামের একটি মেয়ে নোটিস করে এগিয়ে আসে এবং ব্রিজকে কাটা জায়গায় বাঁধার জন্য রুমাল এগিয়ে দেয়। ব্রিজ গুলরুককে সাজেশন দেয় বাজি লাগানোর ইচ্ছা থাকলে গুলরুক যেন 1 নম্বর ঘোড়ার ওপরে বাজি লাগায়, ওই ঘোড়াটাই জিতবে। যদিও গুলরুকের বাজি লাগানোর ইচ্ছে ছিল না, তার স্বামী 1 বছর আগে অকালে মরে যায়। এই জন্য শ্বশুর বাড়িতেও তার জায়গা হয়নি। সবাই তাকে অপয়া অলক্ষী বলে ট্রিট করে। গুলরুকেরও ধারণা হয়ে গেছে তার ভাগ্য খুবই খারাপ। তবে ব্রিজের কথায় কৌতূহলী হয়ে সে 1 নম্বর ঘোড়ার ওপরে বাজি লাগিয়ে জিতে যায়। এতে তার ভুল ধারণা ভাঙে যে তার ভাগ্য মোটেও খারাপ না। যাই হোক, লালজি ভাইয়ের সাথে ঝামেলা করায় ব্রিজকে ম্যানেজার থেকে ডিমোশন দিয়ে লেবার বানিয়ে দেওয়া হয়। সব কিছু মিলিয়ে ব্রিজ খুবই হতাশ ছিল। এই সময় তার কাছে আরেকজন লেবার ডাগরু আসে। ডাগরুর 1 পা ন্যাংরা, কেউ তাকে কাজ দিতে চাইতো না। ব্রিজ তাকে কিছুদিন আগে কাজের সুযোগ দিয়েছিল, তাই ডাগরু তার প্রতি কৃতজ্ঞ ছিল। ব্রিজ ডাগরুর সাথে দুঃখের কথা শেয়ার করে।
এবং জেদ ধরে সে লালজি ভাইয়ের বাটপাড়ির সাম্রাজ্য ধ্বংস করে দেবে। রাতে বাড়ি ফিরে ব্রিজ স্ত্রীর কাছ থেকে গয়না ধার করে। পরের দিন সে নিজেই জুয়ার গেম চালু করে। ডাগরুকে দিয়ে সে প্রচার করায় এখানে সৎভাবে ফলাফল দেওয়া হবে এবং 1 টাকার বেটে 9 টাকা রিটার্ন দেওয়া হবে। কিন্তু 4 থেকে 5 জনের বেশি জুয়ায় টাকা লাগায় না। নতুন বলে এবং ইন্টারেস্টিং কিছু না থাকায় ব্রিজের গেমকে তারা গুরুত্ব দিচ্ছিল না। ব্রিজ বেশ চিন্তিত হয়ে বাড়ি ফেরে। জিনুকে টাকা দেওয়ার আর মাত্র 5 দিন বাকি আছে। সে কলোনিতে ফিরে দেখে মাসিক লটারি চলছে। একটা মটকার ভেতরে সবার নাম লেখা চিরকুট থাকতো। যার নামে চিরকুট উঠবে সেই উইনার হবে। ব্রিজের স্ত্রী আপসেট ছিল, এবারও তার নাম ওঠেনি। প্রজাক্তা সাবনিস নামের একজনের নাম উঠেছিল। ব্রিজ মটকাটা তুলে নিয়ে ঘরে চলে যায়। এরপরে বাকি চিরকুটগুলো চেক করে দেখে সবগুলোতেই প্রজাক্তা সাবনিসের নাম লেখা আছে। মানে এটা পুরোটাই একটা স্ক্যাম। এই জিনিসটা ব্রিজকে বেশ ভালো আইডিয়া দেয় কিভাবে সারা দুনিয়াতে চিটিং করে জুয়া চালানো হয়। সে পরের দিন আবারও নতুন আইডিয়া নিয়ে জুয়ার আসরে যায়। আজ বেশ কয়েকজন টাকা লাগিয়েছিল। ব্রিজ দেখে সব নম্বরের ওপরে টুকটাক বাজি পড়লেও 7 নম্বরের ওপরে কেউ বাজি লাগায়নি। আবার 2 নম্বরের ওপরেও মাত্র 10 পয়সা বাজি লাগানো ছিল। ব্রিজ খেলার ধরনটা বোঝানোর স্বার্থে প্রথমেই রাজা রানী এবং জোকার কার্ড বের করে ফেলে, কারণ এগুলোতে কোনো নম্বর নেই। এগুলো থাকা মানে জিতার চান্স আরও কমে যাওয়া, কারণ এই কার্ডগুলোর কোনোটা ওঠা মানে সবাই হেরে যাবে। কিন্তু এই কার্ডগুলো না থাকলেও ওরা হারবে। ব্রিজ হাতের কারসাজিতে বারবার কার্ড শাফেল করেও প্রতিবারই 7 অথবা 2 নম্বর কার্ড তুলছিল। এটা দেখিয়ে সে বোঝায় কিভাবে জুয়ার নামে তাদেরকে বোকা বানানো হয়। ব্রিজ নিজের গেমের স্বচ্ছতা বজায় রাখতে নিয়ম একটু চেঞ্জ করে দেয়। সে রাজা রানী জোকারের কার্ড পুরোপুরি বাদ দিয়ে দেবে। এরপরে কার্ড শাফেল করে টেবিলের ওপরে রাখবে। যারা জুয়ায় টাকা লাগিয়েছে তাদের ভেতর থেকে কেউ ইচ্ছামতো কার্ড চুজ করবে। এতে যেটা হবে, প্লেয়ারেরাই নিজেদের ভাগ্য নির্ধারণ করবে, ফলে জোর চুরি করার সুযোগ থাকবে না। ব্রিজের এই নিয়মটা সবার ভালো লেগে যায় এবং পরের দিন থেকে হুড়মুড় করে খেলোয়াড় বাড়তে শুরু করে। এসব দেখে একদিন লালজি ভাই তার চামচা সাম্বাকে দিয়ে 300 টাকা বেট করতে পাঠায়। সাম্বা 3টা নম্বরের ওপরে 100 করে 300 টাকা বেট লাগায়। এত টাকা বেট হওয়ায় ব্রিজ বেশ টেনশনে ছিল। লালজি ভাই একাই যা বেট লাগিয়েছে, বাকি সবার টাকা মিলেও এত টাকা বেট পড়েনি। তাই লালজি ভাই জিতলে ব্রিজকে ঘর থেকে টাকা দেওয়া লাগবে। তবে সৌভাগ্যবশত এই রাউন্ডে লালজি ভাইয়ের 3টা নম্বরের একটাতেও বেট ওঠে না, তাই ব্রিজ বেঁচে যায়। ব্রিজ গেমকে আরও ইন্টারেস্টিং করতে 2 রাউন্ড খেলা চালু করে, সন্ধ্যা 6টা এবং রাত 9টা। এখানে আরেকটা নিয়ম ছিল, 6টায় ড্রয়ের পরে রাত 9টার ড্রয়ে জোড়া নম্বর উঠলে 90 গুণ রিটার্ন দেওয়া হবে। মানে 1 টাকায় 90 টাকা, 10 টাকায় 900 টাকা এবং 100 টাকায় 9000 টাকা। লালজি ভাই এই সুযোগটাই কাজে লাগায়। সে সাম্বাকে দিয়ে 1200 টাকা পাঠায়। সাম্বা সবগুলো নম্বরে 100 করে লাগিয়ে দেয় এবং বাকি টাকা জোড়ার উপরে লাগায়। প্রথম রাউন্ডেই তার 900 টাকা উসুল হয়ে যায়। এবার বাকি থাকে সেকেন্ড রাউন্ডে। বাই এনি চান্স জোড়া উঠলেই ব্রিজের অবস্থা খারাপ হয়ে যাবে। দুর্ভাগ্যবশত এবার সাম্বার জোড়া নম্বর উঠে যায় এবং লালজি ভাই 9000 এবং আসল সহ 9900 টাকা জিতে যায়। এই টাকা শোধ দিতে ব্রিজের ক্যাশ ফাঁকা হয়ে যায়, এমনকি ধার দেনাও করা লাগে। ব্রিজকে শায়েস্তা করতে পেরে লালজি ভাইয়ের আনন্দ আর ধরে কে। ব্রিজ এবার খুব বেশি মুশকিলে পড়ে যায়। একে তো ক্যাশ শেষ, তার উপরে আবার আজকে জিনু মাস্টারের দেওয়া 10 দিনের সময় শেষ। তবুও ব্রিজ প্রিপারেশন নিয়ে কুড়িয়ে যা টাকা ছিল তাই নিয়ে জিনুর কাছে যায়। জিনু সামান্য পরিমাণে টাকা দেখে রেগে যায়। ব্রিজ সময় চাইলে জিনু বলে, ব্রিজ এভাবে ব্যবসা করে টাকা শোধ দিতে পারবে না। কেউ বোকা না হলে 1 রাউন্ডে 9000 টাকা নষ্ট করে ফেলে না। ব্রিজ বলে সে সৎভাবে গেমটা চালায় যাতে মানুষ তাকে ভরসা করতে পারে। ব্রিজ কথার জালে জিনুকে ফাঁসিয়ে ফেলে। ব্রিজ বলে তার কাছে অল্প টাকায় বড় অ্যামাউন্টে টাকা জিতবে, এই আশা নিয়ে আরও বেশি খেলতে আসবে। এতে 2-1 বার ব্রিজ হয়তো ধরা খেয়ে যাবে, তবে ম্যাক্সিমাম টাইমেই সে লাভ করতে পারবে, কারণ মানুষ লোভে পড়ে বেশি টাকা লাগাবে। কিন্তু এই গেম চালাতে গেলে টাকার প্রয়োজন, তাই ব্রিজ জিনুর কাছে টাকা ধার চায়। জিনু ব্রিজের প্ল্যান শুনে তাকে টাকা ধার দেয়। ব্রিজ এবার মার্কেটের ভেতরে গ্যাম্বলিং না করে একটা বড় গোডাউন ভাড়া করে নেয়। এখানেই সে এখন থেকে জোয়ার কারবার চালাবে। ডাগরু মিলে এবং বাজারে গিয়ে প্রচার চালাতে থাকে। এই শহরে অন্তত 50টা টেক্সটাইল মিল আছে। সেগুলোতে সব মিলিয়ে অন্তত 2 লাখ কর্মচারী আছে।
এদেরকেই তারা টার্গেট করে। এছাড়া অনেক স্টুডেন্টও আছে যারা সবকিছু হুটহাট চায়, এরাও কৌতূহলী হয়ে খেলতে চলে আসবে। ব্রিজ আরেকটা প্ল্যান করে। সে জানায় এবার থেকে মটকার ভেতরে কার্ডের ড্র করা হবে, কারণ শহরের প্রতিটা বাড়িতেই মটকা আছে। তারা যখন বাড়িতে মটকার দিকে তাকাবে তখন ব্রিজের গেমের কথা মনে পড়ে যাবে। এছাড়া সে গেমের রুলসেও চেঞ্জ আনে। এখন থেকে 3টা করে কার্ড তোলা হবে। 3টা কার্ডের সম্মিলিত নম্বরের যোগফল যা হবে তার সেকেন্ড সংখ্যাটাই উইনার হিসেবে বিবেচিত হবে। যেমন ধরেন 3টা কার্ড উঠল 7, 3 এবং 6। এই 3টার যোগফল 16। এই 16-এর সেকেন্ড সংখ্যা হলো 6। মানে এই 6-এর ওপরে যারা বেট করবে তারাই জিতবে। তবে খেলাটা কিন্তু আগের মতোই 2টো রাউন্ডে হবে, মানে সন্ধ্যা 6টা এবং রাত 9টাতে। তো কেবল গেল সন্ধ্যার ড্রয়ের হিসাব। রাতের ড্রয়ে মানে ক্লোজিং ড্রয়ে আবারও সেমভাবে 3টা কার্ড নিয়ে ড্র করা হবে। এবারও 3টা কার্ড যোগ করে যা হবে তাই উইনিং সংখ্যা। এখানে আরেকটা টুইস্ট আছে। ধরেন প্রথম বা ওপেনিং রাউন্ডের উইনার ছিল 6, সেকেন্ড বা ক্লোজিং রাউন্ডে উইনার হলো 9। এখন এই 00 থেকে 99 পর্যন্ত সংখ্যার ভেতরে যাদের 6 এবং 9 দুটো সংখ্যাতেই বেট করা থাকবে তারা 1 টাকায় 90 টাকা করে রিটার্ন পাবে। মানে আগের হিসেবেই খেলা হবে। জাস্ট ব্রিজ নিয়মটা একটু চেঞ্জ করে দেয় যাতে লাক খুব বেশি ফেভার না থাকলে কেউ জিততে না পারে। যাই হোক, এত প্ল্যান খাটানোর পরেও তেমন কেউই খেলতে আগ্রহ দেখাচ্ছিল না। তাই ব্রিজ আবারও গেমের রুলসে চেঞ্জ আনে। সে সিঙ্গেল পানা, ডাবল পানা, ট্রিপল পানা বিভিন্ন রুলস অ্যাড করে। যেমন সেম ডাবল কার্ড উঠলে 300 গুণ রিটার্ন, সেম ট্রিপল কার্ড উঠলে 1000 গুণ পর্যন্ত রিটার্ন দেবে। মানে 1 টাকা বাজিতে 1000 টাকা জেতার চান্স থাকছে। মানুষ রুলস বুঝুক আর না বুঝুক, জাস্ট এমন শুনে খেলার জন্য হুমড়ি খেয়ে পড়ে। খুব অল্প সময়েই ব্রিজের গেমটা হিট হয়ে যায়। ব্রিজও নিজের গ্যাম্বলিং ব্যবসাতে টেলিফোন লাগিয়ে আধুনিকতার ছোঁয়া দিতে থাকে। একদিন গুলরুক গোডাউনের সামনে দিয়ে যাবার সময়ে ব্রিজকে দেখে নেমে আসে। সে ব্রিজকে সেদিনের হর্স রেসের প্রেডিকশনের জন্য ধন্যবাদ জানায়। সে ব্রিজকে তার কমিশন দিতে চাইলে ব্রিজ নেয় না। গুলরুক এখানে নতুন ধরনের গ্যাম্বলিং দেখে নিজেও জয়েন করতে কৌতূহলী হয়ে যায় এবং 500 টাকা বেটও লাগিয়ে দেয়। একটু পরে সেকেন্ড রাউন্ডের ড্র শুরু হয়। কার্ড ওঠে যথাক্রমে 3, 6 এবং 8, যার মোট ফলাফল হয় 17। সুতরাং উইনিং নম্বর হবার কথা 7। কিন্তু যেহেতু পাবলিক রুলস না জেনেই টাকার অ্যামাউন্ট শুনে খেলতে চলে এসেছে, তাই লাস্ট কার্ডের নম্বর 8 শুনে অনেকেই হট্টগোল শুরু করে দেয়। ওরা ভাবে ওরাই উইনার। ফলে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং অনেকেই রাগারাগি করে বেরিয়ে যায়। গুলরুক অবশ্য এসব দেখে বেশ মজা পাচ্ছিল। লাস্ট যে উইনার তার টাকা দিতে গিয়ে ব্রিজের 4000 টাকা কম পড়ে যায়। গুলরুক ব্রিজকে 4000 টাকা ধার দেয়, যদিও ব্রিজ নিতে চাইছিল না। তবে গুলরুক বন্ধুদের হাত বাড়িয়ে দিলে সে রাজি হয়ে যায়। হট্টগোলের সময় সেখানে একজন সাংবাদিকও উপস্থিত ছিল। তার নাম টিপি ডিসুজা। ডিসুজার জুয়ার প্রতি প্রচণ্ড আক্রোশ, কারণ জুয়ার নেশায় তার ছোট ভাইয়ের জীবন ধ্বংস হয়ে গেছে। ডিসুজা তার পত্রিকার বসকে ফোন দিয়ে বলে তার কাছে মটকা গ্যাম্বলিংয়ের ব্যাপারে স্টোরি আছে, শহরে এটা নতুন শুরু হয়েছে। তবে তার বস এসব স্টোরিতে আগ্রহ ছিল না, তাই এই টপিক বাদ দিতে বলে। কিন্তু ডিসুজা হাল ছাড়ে না। সে তার এক বন্ধুর পত্রিকাতে নিউজটা ছাপিয়ে দেয়। এতে অবশ্য ব্রিজের ক্ষতির বদলে রাতারাতি সারা দেশে ব্রিজের মটকা গ্যাম্বলিংয়ের প্রচার হয়ে যায়। ব্রিজের এত প্রসার দেখে লালজি ভাই হিংসায় জ্বলে যাচ্ছিল। এবার সে সাম্বাকে দিয়ে 8000 টাকা মটকাতে লাগিয়ে দেয়। এর ভেতরে সিঙ্গেল পানাতে 4000 টাকা, জিতলে দেওয়া লাগবে 6 লাখ টাকা, আর ট্রিপল পানাতে লাগায় 4000 টাকা, মানে জিতলে দেওয়া লাগবে 40 লাখ টাকা। এবার যদি হেরে যায় তাহলে ব্রিজের লাইফ সম্পূর্ণ বরবাদ হয়ে যাবে, কারণ যার 40,000 টাকা প্রাইজ মানি দেবার ক্ষমতা নেই সে 40 লাখ টাকা কিভাবে শোধ করবে। ব্রিজ নিজের রিস্কটা ভাগাভাগি করে নিতে চাইছিল, তাই সে কয়েকজনকে ফোন করে এই 8000 টাকা 50-50 ভাগাভাগি করে নেবে, আর হারলে দুজনে মিলে উইনিং প্রাইজ শোধ করবে। কেউ রাজি হয় না। শেষে জিনু মাস্টারকে ফোন করলে সে রাজি হয়ে যায়। তবে সৌভাগ্যবশত এই রাউন্ডে লালজি ভাই হেরে যায়। রাতে ব্রিজ এবং ডাগরু আজকের টাকা নিয়ে ফিরছিল, তখন কয়েকজন গুন্ডা তাদেরকে অ্যাটাক করে। আজকেই ব্রিজের খবর হয়ে যেত যদি না সাথে ডাগরু থাকতো। ডাগরু ন্যাংরা হলেও তার মারামারি দক্ষতা চমকে যাবার মতো। বলা চলে সে একাই সবগুলোকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। পরের দিন গুলরুক তার পার্টিতে ব্রিজকে ইনভাইট করে। গুলরুক এলিট লোকেদের কাছে ব্রিজের মটকা গ্যাম্বলিংয়ের পরিচয় করিয়ে দিতে চাইছিল, কিন্তু ব্রিজ অল্প কিছুক্ষণ পার্টিতে থেকেই খুব অস্বস্তি বোধ করছিল।
তাই সে গুলরুককে কিছু না বলে বেরিয়ে যায়। তবে গুলরুক একাই পার্টির সবার সামনে মটকা গেমের ব্যাপারে ব্রিফিং করে, এমনকি তারা আগ্রহ ভরে গেমটা খেলে। পরের দিন সকালে গুলরুক গোডাউনে এসে দেখে ব্রিজ সেখানেই ঘুমিয়ে আছে। গুলরুক গতরাতে পার্টি থেকে ইনকাম হওয়া টাকাগুলো ব্রিজকে দিলে ব্রিজ বেশ অবাক হয়ে যায়। একদিনে এত টাকা ইনকাম হতে পারে এটা ব্রিজের ধারণাই ছিল না। তার মাথায় একটা প্ল্যান আসে। সে গুলরুককে বলে, আজ থেকে স্ট্রিট পর্যায়ের গ্যাম্বলিং ব্রিজ সামলাবে, আর এলিট লোকেদের গ্যাম্বলিং গুলরুক সামলাবে। গুলরুক আগে থেকেই মটকা গেমে ইন্টারেস্টেড ছিল, তাই সে রাজি হয়ে যায়। এইসব ব্রিজ গেমটা শুধু বোম্বেতেই সীমাবদ্ধ রাখতে চাইছিল না, সে সারা দেশে গেমটা ছড়িয়ে দিতে চাইছিল। তাই সে নতুন নতুন রুলস করে গেমকে আরও ইন্টারেস্টিং বানিয়ে ফেলে। এতে নেক্সট 2 বছরের ভেতরে গেমটা সব শ্রেণীর মানুষের কাছে পৌঁছে যায়। আশেপাশের শহর এবং স্টেটগুলোতেও গেমটা জনপ্রিয় হয়ে যায়। ব্রিজও টাকার পাহাড় জমাতে থাকে। তবে আবারও ঝামেলা বাধায় সাংবাদিক টিপি ডিসুজা। সে এবার মন্ত্রীর প্রেস ব্রিফিংয়ে গিয়ে মটকা গ্যাম্বলিংয়ের ব্যাপারে প্রশ্ন তোলে। মন্ত্রী তখনই কোনো উত্তর না দিয়ে পার্সোনালি ডিসুজাকে ডেকে পাঠায় এবং এই ব্যাপারে জানতে চায়। ডিসুজা ব্রিজের ব্যাপারে এবং গেমের ব্যাপারে সব ইনফরমেশন জানিয়ে দেয়। এমনকি এটাও জানায় ব্রিজ গ্যাম্বলিং থেকে প্রতিদিন মিনিমাম 1 লাখ টাকা করে ইনকাম করছে। এমন শুনে মন্ত্রীর মাথাও ঘুরে যায়। সে বেশি খুশি মনে তড়িঘড়ি করে বেরিয়ে যায়। মানে তার মনে মনে অলরেডি নিজের জন্য ফান্ডিংয়ের ব্যবস্থা হয়ে গেল আর কি। সে তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে মটকা গ্যাম্বলিংয়ের জায়গাটা খোঁজখবর নেওয়ায় এবং নিজেও একটা মটকার দোকান খোলার প্ল্যান করে। যাই হোক, এদিকে কলোনির বাসায় প্রতিবেশীরা ব্রিজের স্ত্রীকে জুয়ারির বউ বলে অপমান করলে সে আপসেট হয়ে যায়। ওদেরকে উত্তর দিতে ব্রিজ স্ত্রীকে নিয়ে বের হয়ে যায় আর প্রথমেই একটা দামি গাড়ি কেনে। এরপরে স্ত্রীকে নিয়ে হর্স রেসের ময়দানে যায়। যে গার্ডেরা তাকে আগেরবার ধাক্কা দিয়ে টেনে হিঁচড়ে বের করে দিয়েছিল তারাই আজ ব্রিজকে সালাম ঠোকে। ব্রিজ আজ সোজা ভিআইপি গ্যালারিতে সামনের চেয়ারে বসে। ব্রিজ স্ত্রীকে বলে আজকে 3 নম্বর ঘোড়াটা জিতবে। শেষ পর্যন্ত হয়ও সেটাই। ব্রিজ স্ত্রীকে বোঝায় সে এলিট শ্রেণীর মানুষ, তাই সে যেন নিজের স্ট্যাটাস বজায় রাখে এবং অন্যদের কথায় যেন একদমই গুরুত্ব না দেয়। এরপরে ভাবের সাথে তারা বাড়িতে ফিরে আসে। তাদের চেঞ্জ হওয়ার রূপ দেখে সবার তাক লেগে যায়। এদিকে ব্রিজের ভাই লাচ্চু কলেজে ভাসুদা নামে একটা মেয়ের প্রেমে পড়ে যায়। পরে জানতে পারে ভাসুদা লালজি ভাইয়ের মেয়ে। লালজি ভাই লাচ্চুর সাথে দেখা করে তার ব্রেন ওয়াশ করে বলে ব্রিজ লাচ্চুকে নিজের চাকর বানিয়ে রেখেছে। লাচ্চুর নিজের স্বাবলম্বী হওয়া উচিত। লাচ্চু যদি মটকা গ্যাম্বলিংয়ের ফলাফল চেঞ্জ করে দিয়ে লালজি ভাইকে হেল্প করে তাহলে লালজি ভাই তার সাথে পার্টনারশিপ করবে, পাশাপাশি ভাসুদার সাথেও মেলামেশার সুযোগ করে দেবে। না হলে লাচ্চুর ভাসুদাকে ভুলে যেতে হবে। লাচ্চু লোভে পড়ে গেম থেকে টাকা চুরি করতে শুরু করে। ডাগরু হিসেব করে দেখে প্রায় 3300 টাকার ঘাটতি আছে। লাচ্চুর তৈরি করা স্লিপের সাথে অ্যামাউন্ট মিলছিল না, তাই ব্রিজ বুঝে যায় কাজটা লাচ্চুই করেছে। তাই লাচ্চু ফিরে আসলে ব্রিজ তাকে বকাঝকা করে। ব্রিজ যতই জুয়ার বিজনেস চালাক না কেন, সে কখনো প্রতারণার আশ্রয় নেয় না। তার একটাই কথা, মানুষ জিতলে নিজের ভাগ্যের জোরে জিতবে, হারলে ভাগ্যের দোষে হারবে। এখানে তারা কোনো কন্ট্রোল রাখবে না। ভাইয়ের ভালো কথা লাচ্চুর পছন্দ হয় না, তাই সে রাগ দেখিয়ে চলে যায়। ব্রিজ বাড়ি ফেরার কিছুক্ষণ পরেই ইনকাম ট্যাক্স রেড দেয়। যদিও পুরো বাড়ি তন্ন করে খুঁজেও কিছুই পাওয়া যায় না, তাই ইনকাম ট্যাক্স অফিসারেরা খালি হাতেই ফিরে যায়। ব্রিজ যেখানে মটকা গ্যাম্বলিং চালাতো সেই জায়গাটার নাম ব্রিজের ছেলের নাম অনুসারে আনমোল বাজার রেখেছিল। পরের দিন আনমোল বাজারে একদম গোডাউনের সামনেই একটা সরকারি সাইনবোর্ড লাগানো হয়। সাইনবোর্ডে জুয়া খেলতে নিরুৎসাহিত করে সরকারি স্কিমে টাকা ইনভেস্টের পরামর্শ দেওয়া ছিল। এছাড়া জুয়াকে অবৈধ হিসেবেও উল্লেখ করা ছিল। এটা দেখে ব্রিজ বুঝতে পারে এগুলো সিগন্যাল। পেছন থেকে আসল কলকাঠি নাড়ছে মন্ত্রী প্রতাপ রাও। তাই ব্রিজ লাচ্চুকে নিয়ে মন্ত্রীর সাথে দেখা করতে চলে যায়। মন্ত্রী ব্রিজের কাছে একটু বেশি ভাব নিচ্ছিল। সে ব্রিজকে সব ধান্দা বন্ধ করে দিতে বলে। তবে ব্রিজ বলে আপনি তো মদের দোকানগুলোকে লিগ্যাল করে দিয়েছেন, তেমনি মটকাকেও লিগ্যাল করে ট্যাক্স বসিয়ে দেন, আমি ঠিকঠাক ট্যাক্স পরিশোধ করে দেব। ব্রিজের টেকনিকে মন্ত্রী বুঝে যায় সে কতটা বুদ্ধিমান। তবে ব্রিজ মন্ত্রীকে কনভিন্স করতে পারে না, আবার নিজেও মন্ত্রীর কাছে নত হয় না। ফলে মন্ত্রীর ব্যাপারটা ইগোতে লেগে যায়। তাই প্রথমেই সে ব্রিজের নামে থাকা সব টেলিফোন কানেকশনগুলো খারাপ করে দেয়। আনমোল বাজারের সব কমিউনিকেশন টেলিফোনের মাধ্যমে হতো। মটকা গ্যাম্বলিংয়ের যতগুলো শাখা বা দোকান আছে সেগুলো ড্রয়ের রেজাল্ট একই হতো। মানে মূল জায়গাতে ড্র করে যা রেজাল্ট আসতো সেটাই টেলিফোনের মাধ্যমে বাকি দোকানগুলোতে জানিয়ে দেওয়া হতো।
টেলিফোন সার্ভার নষ্ট হয়ে যাওয়ায় তাদের কানেকশন নষ্ট হয়ে যায়। এদিকে লালজি ভাই মটকার নামে নতুন একটা দোকান খুলে ব্যবসা শুরু করে দেয়। তাই ব্রিজ তার সাথে ডিলের জন্য একটা 5 স্টার হোটেলে দেখা করতে যায়। দুজনে কোনো ডিল করার আগেই সাইড থেকে লাচ্চু বলে ওঠে ব্রিজ আর লালজি ভাই একসাথে ব্যবসা করুক, দুজনে 50-50 শেয়ার ভাগ করে নেবে। লাচ্চু তো লালজি ভাইয়ের টান ছিল, কারণ তার মেয়ের প্রেমে সে হাবুডুবু খাচ্ছে। লাচ্চুর কথায় ব্রিজ বেশ বিরক্ত হয়। সে লালজি ভাইকে স্পষ্ট করে বলে তারা নিজেরা নিজেদের মতো ব্যবসা করবে, কেউ কারো ব্যবসায় মাথা ঢোকাবে না। ব্রিজ মূলত এই ব্যাপারে কথা বলতে এসেছিল, তবে লালজি ভাইও 50-50 শেয়ার আশা করেছিল। তাই ব্রিজের কথা শুনে লালজি ভাই রাগ দেখিয়ে উঠে চলে যায়। আলোচনা শেষে ব্রিজ হোটেলের টেলিফোন থেকে গুলরুকে ফোন করে। টেলিফোনের আওয়াজ এতটা স্পষ্ট দেখে ব্রিজ বেশ অবাক হয় এবং রিসিপশনিস্টকে এত ক্লিয়ার সাউন্ড হবার কারণ জিজ্ঞেস করে। রিসিপশনিস্ট জানায় শহরের কিছু কিছু ক্লাব এবং 5 স্টার হোটেলের প্রাইভেট এক্সচেঞ্জ রয়েছে, তাই তারা এক্সট্রা ফ্যাসিলিটিস পায়। এটা শুনে ব্রিজের মাথায় নতুন প্ল্যান আসে। সে ডাগরুকে বলে কোনো 5 স্টার হোটেলের প্রাইভেট এক্সচেঞ্জের অ্যাক্সেস বের করতে। ডাগরু এই জন্য একটা 5 স্টার হোটেলের টেলিফোন অপারেটর সুলভার সাথে ভাব জমিয়ে ফেলে, যাতে তার মাধ্যমে মটকার ফলাফল সাপ্লাই দেওয়া যায়। ব্রিজ আরও একটা প্ল্যান খাটিয়ে রেখেছিল। নেক্সট নির্বাচনে মন্ত্রী প্রতাপ রাওর বিরুদ্ধে কোনো অপোজিশন প্রার্থীকে দাঁড় করিয়ে দেওয়া। সুযোগ এসে যায় যখন সে জানতে পারে তার ছোটবেলার বন্ধু আন্তলে নির্বাচনে দাঁড়াতে চায়। ব্রিজ আন্তলের সাথে হাত মিলিয়ে নেয়। এছাড়া ব্রিজ তার কালো টাকাগুলো সাদা করারও একটা সুযোগ পেয়ে যায়। সরকার জুয়া বন্ধ করতে সরকারি লটারি সিস্টেম চালু করেছিল। সেই লটারিতে যারাই জিতত ব্রিজের লোকেরা তাদের সাথে যোগাযোগ করত, কারণ সরকারি লটারি উইনারদের চেক দেওয়া হতো। এই চেক ভাঙাতে আবার সরকারকে ট্যাক্স দেওয়া লাগতো। ব্রিজের লোকেরা উইনারদের কাছে গিয়ে ট্যাক্স ছাড়াই ফুল টাকা দিয়ে চেকগুলো কিনে নিত। এরপর সে চেকগুলো ব্যাংকে গিয়ে ট্যাক্স দিয়ে ভাঙিয়ে নিত। এভাবে সে কালো টাকা সাদা করে নেয়। পাশাপাশি কালো টাকা থেকে সে আন্তলে নির্বাচনের জন্য ফান্ড দেয়। এছাড়াও ব্রিজের সাপোর্টে মটকা গ্যাম্বলিং খেলা সবাই আন্তলেকে ভোট দেয়। ফলে নেক্সট নির্বাচনে আন্তলেই পাশ করে যায়। মানে ব্রিজ জাস্ট একক প্রচেষ্টায় মন্ত্রীর পর্যন্ত গদি সরিয়ে দেয়। এতটাই সে প্রভাব বিস্তার করে ফেলেছিল। কিন্তু নিজের ভাই লাচ্চুকে সে শুধরাতে পারে না। লাচ্চুকে একটা দোকান সামলাতে দেওয়া হয়েছিল, সেখানে সে জোচ্চুরি করে একজন উইনারের টাকা মেরে দেয়। এরপরে তার সাথে দুর্ব্যবহারও করে। তাই লোকটা পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ লাচ্চুকে ধরে নিয়ে যায়। খবর পেয়ে ব্রিজ লাচ্চুর সাথে দেখা করতে যায় ঠিকই, তবে তাকে না ছাড়িয়ে চলে আসে। যতদিন না লাচ্চু নিজের ভুল বুঝবে ব্রিজ তাকে ছাড়াবে না, কারণ ব্রিজ ব্যবসায় জোচ্চুরি পছন্দ করে না। কিন্তু দুই ভাইয়ের এই ঝামেলার পুরো ফায়দাটা লালজি ভাই কাজে লাগায়। সে থানায় গিয়ে লাচ্চুকে ছাড়িয়ে আনে এবং নিজের দলে টেনে নেয়, যাতে তার মাধ্যমে ব্রিজকে ধ্বংস করতে পারে। লালজি ভাই লাচ্চুকে ছাড়িয়ে নিয়ে গেছে শুনে ব্রিজ বেশ আপসেট হয়, তবে সে নিজেকে সামলে নেয়। পরের দিন ব্রিজ বাড়িতে ছেলের সাথে সময় কাটাচ্ছিল, তখন গোডাউন থেকে ফোন আসে এবং জানানো হয় 5, 7 এবং 9 নম্বরের ওপরে ট্রিপল পানাতে 1000 টাকা বেট পড়েছে। যদি বেট উঠে যায় তাহলে তাদের 10 লাখ টাকা ড্যামেজ যাবে। ব্রিজ ফোন রেখে ড্রয়ের জন্য উঠতেই যাবে, কিন্তু তার ছেলে জেদ ধরে সে বাবাকে বের হতে দেবে না। তাই ব্রিজ সিদ্ধান্ত নেয় সে আজ বাড়িতেই একা একা ড্র করবে। ব্রিজ ড্র করার পরে ট্রিপল পানা উঠে যায়, অর্থাৎ যে 1000 টাকা বেট লাগিয়েছে সে জিতে যায়। অবশ্য ব্রিজ চাইলে ফোনে মিথ্যা নম্বরও বলতে পারত, এতে তার 10 লাখ টাকা বেঁচে যেত। কিন্তু সে খেলায় কখনো জোট চুরি করে না, তাই সঠিক নম্বরটাই বলে যায়। পরের দিন সে উইনারের টাকা ঠিকঠাকভাবে পে করলে তার সততায় সবাই মুগ্ধ হয়ে যায়। এদিকে লালজি ভাইয়ের জুয়ার ব্যবসা লাচ্চু হ্যান্ডেল করছিল। নিজের অভিজ্ঞতার পাশাপাশি জোট চুরি মিলিয়ে সে বেশ ভালো অ্যামাউন্টই লালজি ভাইকে কামিয়ে দিচ্ছিল। শুধু তাই না, নিজের ভাইকে পথে বসানোর জন্য লালজি ভাইয়ের সাথে ষড়যন্ত্র করছিল। পরের দিন আনমোল বাজারে স্বাভাবিকভাবে জুয়ার টিকিট বিক্রি হচ্ছিল। এই সময় পুলিশ সেখানে রেড দেয়। ডাগরু কোনো রকমে সেখান থেকে পালিয়ে ব্রিজের বাড়িতে চলে যায়, কিন্তু পুলিশও সেখানে চলে আসে। তবে ব্রিজ সাফ জানিয়ে দেয় ওয়ারেন্ট ছাড়া তার বাড়ি সার্চ করা যাবে না, তাই পুলিশ বাধ্য হয়ে চলে যায়। আরেকদিকে ঝামেলা হয়ে যায় পত্রিকা অফিসে। চিফ এডিটর কোথাও ফোন করতে গেলে টেলিফোনের লাইন বিজি পায়। এই অফিসে চাকরি করত সাংবাদিক টিপি ডিসোজা। সে এডিটরকে জানায় রাত 9টা থেকে 12টা পর্যন্ত ব্রিজের মটকা গ্যাম্বলিংয়ের রেজাল্ট পাস করা হয়, তাই এই সময় লাইন বিজি থাকে। কেউ যদি ফায়ার ব্রিগেডকেও ফোন করতে চায় তবুও সম্ভব না। এটা শুনে এডিটর ডিসোজাকে মটকার ওপরে স্টোরি লেখার অনুমতি দিয়ে দেয়। ফলে আবারও মটকা গ্যাম্বলিং লাইমলাইটে চলে আসে।
এদিকে কাজের সোর্সে ব্রিজ আর গুলরুখের মাঝে ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়। ব্যাপারটা এক পর্যায়ে ব্রিজের স্ত্রী বারখাও জেনে যায়। যদিও বারখা ছেলের কথা ভেবে ব্যাপারটা মুখ বুজে সহ্য করে নেয়। ব্রিজের কাজের প্রভাব তার ফ্যামিলির ওপরেও পড়ে। রাস্তায় লোকজন ব্রিজের ছেলেকে ধরে ওপেনিং এবং ক্লোজিং নম্বর জানার জন্য হ্যারাস শুরু করে। তাই ব্রিজ ছেলেকে বোর্ডিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয়। ব্রিজের এই সিদ্ধান্তটা বারখা পছন্দ করে না। ছেলেকে রেখে ফেরার পথে সে বলেই দেয় ব্রিজ অন্য মহিলার সাথে পরকীয়ার কথাটা ছেলের কাছ থেকে ঢাকতেই তাকে বোর্ডিংয়ে পাঠিয়ে দিয়েছে। ব্রিজ স্ত্রীর কথার বৃথা প্রতিবাদের চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। এদিকে লালজি ভাই এবং লাচ্চু প্রতাপ রায়ের সাথে দেখা করে এবং তার ক্লাবে মোটা ডোনেশন দেয়। এরপরে তাকে ব্রিজের বিরুদ্ধে কিছু একটা করার জন্য রিকোয়েস্ট করে। প্রতাপ রাও ডিজিপিকে দিয়ে ব্রিজকে অ্যারেস্টের ব্যবস্থা করে। ডিজিপি ইন্সপেক্টর তুমরেকে নির্দেশ দেয় সে যেন এখনই ব্রিজকে গ্রেপ্তার করে। তুমরেও নির্দেশ মতো ব্রিজকে গ্রেপ্তার করে থানায় তুলে আনে। তবে ব্রিজ একটুও ঘাবড়ায় না। একটু পরে তার লয়ার আসে এবং তুমরেকে জিজ্ঞেস করে ব্রিজের বিরুদ্ধে চার্জ কি আর এভিডেন্স কি। তুমরে কনফিডেন্সের সাথে বলে রাত 9টায় মটকা ড্র হয়। সে ড্র ব্রিজ নিজের হাতে করে, তবে আজ সে থানায় আছে বিধায় ড্র করতে পারবে না। সুতরাং আজ খেলা ড্র হবে না। এতে প্রমাণ হয়ে যাবে ব্রিজই এর সাথে জড়িত। 9টা বাজতে তখনও আধা ঘন্টা বাকি ছিল। তাই ব্রিজ নিজেকে যথাসম্ভব রিল্যাক্স রাখার চেষ্টা করে। কিছুক্ষণ পরে সে পানি খেতে চায়। একজন গার্ড ব্রিজ এবং লয়ারকে পানি দেয়। ব্রিজ পানিতে চুমুক দেবার সময়ে লয়ারকে ইশারা করে। এরপরে দুজনে মিলে গার্ডের দিকে তাকায়। তারপরে লয়ার বেরিয়ে যায়। কারণ হিসেবে বলে এখানে তার কাজ নেই। ড্র শুরু হলে ব্রিজ নির্দোষ প্রমাণ হয়ে যাবে, আর ড্র না হলে তাকে জেলে ভরে দেওয়া হবে। তবে রাত 9টা বাজতেই টেলিফোনগুলো সার্ভার বিজি হয়ে যায়। পাশাপাশি ড্র অনুষ্ঠিত হয়। ড্রতে ওপেনিং নম্বর ওঠে 5, 6, 7। লয়ার বাইরে থেকে ডাকরুকে ফোন করে এই নম্বরটা জানিয়ে দেয়। ড্র হয়েছে এই নিউজ পাওয়ার পরে ব্রিজকে আটকানোর আর সুযোগ থাকে না। ব্রিজ বের হবার সময়ে গার্ডকে ধন্যবাদ জানিয়ে যায়। আসলে এই গার্ডের ব্যাচ নম্বর ছিল 5, 6, 7। সেটাকেই ব্রিজ ইশারায় লয়ারকে দেখিয়েছিল। আর এভাবেই সে এই ধাক্কাটা সামলে নেয়। এভাবে আরও 2-3 বছর কেটে যায়। তখন 1971 সাল। পত্রিকায় তখনও ব্রিজকে নিয়ে আশঙ্কাজনক নিউজ ছাপানো হচ্ছিল। বিশেষ করে ব্রিজ দেশের সবচেয়ে বড় জুয়ার সিন্ডিকেট তৈরি করেছে। দেশের অর্থনীতির মারাত্মক ধস নামিয়ে দিয়েছে। দেশের মানুষের স্বপ্নকে পুঁজি বানিয়ে ব্রিজ ক্রমশ পাওয়ারফুল হয়ে উঠছে। এসব নিউজ দেখার পরেও ব্রিজের তেমন রিয়াকশন হয় না। সে নিজের কাজটা ঠিকঠাকভাবে করে যায়। ব্রিজ মটকার রেজাল্ট সবার কাছে পৌঁছে দেবার জন্য আরেকটা টেকনিক ইউজ করত। সে পত্রিকায় ফেক বিজ্ঞাপন ছাপাতো। এইসব বিজ্ঞাপনের মাধ্যমেই সে আগের রাতের নম্বরটা কৌশলে উল্লেখ করে দিত, যাতে সবাই গেমের স্বচ্ছতা সম্পর্কে ধারণা রাখতে পারে। যদিও ট্রিক্সটা সাংবাদিক ডিসুজা ধরে ফেলেছিল, কিন্তু সেই বা কী করবে যেখানে ডিসিপি, মন্ত্রী সবাই ব্রিজের কাছে মারা খেয়ে যাচ্ছে। যাই হোক, ব্রিজ আর গুলরুখের রিলেশনের ব্যাপারে জানার পর থেকেই ব্রিজ আর বারখার সম্পর্ক খারাপ যাচ্ছে। বারখা নিজ প্রচেষ্টায় নিজের গ্র্যাজুয়েশন শেষ করে। এরপরে সে চাকরির চেষ্টা করছিল। সে একটা চাকরির ইন্টারভিউ দিতেও যায়। বারখার কোয়ালিফিকেশন ভালো থাকলেও জাস্ট ব্রিজের স্ত্রী বলে তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়। ব্যাপারটা নিয়ে বারখা ব্রিজের ওপরে আরও বেশি আপসেট হয়ে যায়। এদিকে ব্রিজ টেনশনে ছিল, কারণ তার কাছে ইনকাম ট্যাক্সের নোটিশ এসেছে। অন্যদিকে ইন্সপেক্টর তুমরে আবারও জুয়ার আস্তানাগুলোতে রেড দেয়, আর লালজি ভাই এবং ব্রিজ দুজনের লোকেদেরই ধরে নিয়ে যায়। প্রতাপ রায়ের কথায় ডিসিপি তুমরেকে ফোন করে লালজি ভাইয়ের লোকেদের ছেড়ে দিতে বলে। তবে তুমরে বেআইনি কিছু করবে না বলে জানিয়ে দেয়। নির্দেশ অমান্য করায় ডিসিপি তুমরেকে সাসপেন্ড করে দেয়। এদিকে ব্রিজের আবার একজন ডিরেক্টর মাকসুদের সাথে দেখা হয়ে যায়। মাকসুদ ব্রিজকে সিনেমায় টাকা ইনভেস্টের পরামর্শ দিলে ব্রিজ সিনেমাতেও প্রডিউসিং শুরু করে দেয়। এরই মধ্যে আবার ব্রিজ জানতে পারে লাচ্চুর সাথে লালজি ভাইয়ের মেয়ের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এমনকি বিয়ের ডেটও হয়ে গেছে। অথচ ব্রিজ কিছু জানতেও পারেনি। এই ব্যাপারে সে বেশ মর্মাহত হয়। তাই সে অভিমান ভুলে লাচ্চু এবং লালজি ভাইয়ের সাথে দেখা করে বলে বিয়ের সব খরচ ব্রিজ একাই সামলাবে। ব্রিজ বিয়ের জন্য খুবই ধুমধাম আয়োজনের প্ল্যান করে, ভাতের মতো টাকা ছড়াতে শুরু করে। এমনকি সে বিয়ের জন্য একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামও ভাড়ার সিদ্ধান্ত নেয়। ব্রিজ স্টেডিয়াম অথরিটিকে জানালে সে স্পষ্ট না করে দেয়, কারণ ওই দিন ইন্ডিয়া বনাম পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ আছে। তবুও ব্রিজ ডিল করতে চাইলে লোকটা বলে ব্রিজ যদি তাকে নেক্সট কয়েকটা মটকা গেমের রেজাল্ট বলে দেয় তাহলে সে ব্যবস্থা করে দেবে। ব্রিজও স্পষ্ট জানিয়ে দেয় প্রয়োজনে তার জীবনটা চাইলেও সে দিয়ে দিবে, তবুও মটকার সাথে বেইমানি করতে পারবে না।
এই বলে ব্রিজ বেরিয়ে যায়। এবার ব্রিজের জেদ চেপে যায়। সে স্টেডিয়ামের জন্য ওয়েদার ডিপার্টমেন্টে যোগাযোগ করে এবং বৃষ্টির পূর্বাভাস দেখিয়ে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের ভেন্যু চেঞ্জ করে দেয়। এরপরে স্টেডিয়ামটা ভাড়া করে নেয়। এদিকে সুলভা এতদিন ধরে হোটেলের সার্ভার থেকে রেজাল্ট পাস করে আসছিল। যেহেতু হোটেলের পার্সোনাল সার্ভার অনেক ফাস্ট, তাই এভাবে রেজাল্ট পাস করা বেশি ইজি হতো। কিন্তু দিনের পর দিন এভাবে চলতে চলতে সুলভা অনেকের সন্দেহে পড়ে যায়। এক পর্যায়ে পুলিশ এসে তাকে হাতে নাতে ধরে গ্রেপ্তার করে নিয়ে যায়। ডাগরু খবর পেয়ে লয়ারকে নিয়ে থানায় চলে যায়, কিন্তু কাগজপত্র দেখে লয়ার জানায় আজকে জামিন সম্ভব না। ডাগরু ফিরে এসে ব্রিজকে জানালে ব্রিজ আপাতত ব্যাপারটা মাথা থেকে বের করে দিতে বলে। সে এখন ভাইয়ের বিয়ে নিয়ে বিজি ছিল। ব্রিজের কাছে সুলভা জাস্ট একটা দাবার গুটি, কিন্তু ডাগরুর কাছে সে আবেগের জায়গা। তাই ব্রিজের এমন কাণ্ডে ডাগরু খুব আশাহত হয়। তো এরপরে ধুমধাম করে বিয়ে শুরু হয়। কিন্তু বিয়ের মঞ্চ থেকেই সিবিআই লাচ্চুকে চিটিং এবং জুয়ার কেসে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। লালজি ভাই এবং ব্রিজ অনেক চেষ্টা করেও তাদের আটকাতে পারে না। পরে অবশ্য কোর্টে ওঠার পরে প্রথম ট্রায়ালে এভিডেন্স না থাকায় লাচ্চুকে ছেড়ে দেওয়া হয়। জাস্ট তাকে হ্যারাস করতেই এই নাটক করা হয়েছিল। যদিও এই ঘটনার জন্য লাচ্চু ব্রিজকেই দোষারোপ করছিল। এই জন্য ব্রিজ পরের দিন বারখাকে নিয়ে লালজি ভাইয়ের বাড়িতে গিয়ে লাচ্চুর কাছে ক্ষমা চায়। লাচ্চুর এইসব সেন্টিমেন্ট ভালো লাগে না। সে ব্রিজকে স্ট্রেট বলে দেয় তার যদি এতই দরদ লাগে তাহলে লাচ্চুর পরিচিত একজনের সাথে কাজের ডিল করুক। সে অনেক মালদার পার্টি, আপাতত দুবাইতে আছে, কয়েক মাসের ভেতরে ব্যাক করবে। সে যদি ইনভেস্ট করে তাহলে তাদের ব্যবসা অনেক বেড়ে যাবে। লালজি ভাইও বলে প্রশাসন তার পকেটে, তাই তারা একসাথে জুয়ার ব্যবসা অনেক দূর নিয়ে যেতে পারবে। ব্রিজ তখনই কিছু বলে না। কয়েক মাস পরে 1973 সালের দিকে লালজি ভাই এবং লাচ্চু ব্রিজকে দারাব আহমেদ নামের একজনের সাথে দেখা করতে নিয়ে যায়। ওরা মূলত এই লোকটার কথাই বলেছিল। দারাব ব্রিজকে অফার দেয় ক্রিকেটের ওপরে বাজি লাগানোর জন্য। ইন ফিউচার ক্রিকেট বেটিংই দুনিয়াতে রাজ করবে, তাই এই ব্যবসায় ঢুকলে তারা আরও দ্রুত উন্নতি করতে পারবে। দারাব জানায় সমস্ত ইনভেস্টমেন্ট সে করবে, ব্রিজদের শুধু খেলে দিতে হবে। বিনিময়ে তারা 50-50 কমিশন ভাগ করে নেবে। অফার শুনে লাচ্চু এবং লালজি ভাই খুশিতে গদমদ হয়ে যায়, কিন্তু ব্রিজ এই অফারে না করে দেয়। সে অফার রিজেক্ট করে বেরিয়ে এলে লাচ্চু খুব রাগারাগি করে। তখন ব্রিজ বলে দারাবের ব্যাপারে কতটুকু জানিস? ব্রিজ তার কর্মচারীকে ইশারা করলে সে জানায় দারাব একজন স্মাগলার। সে হাসান এবং লালা খানের বিজনেস ছিনে নিতে চাইছে। মোদ্দা কথা দারাব একজন গ্যাংস্টার। তারা যদি গ্যাংস্টারের সাথে হাত মেলায় তাহলে যেটুকু রেপুটেশন আছে সব হারাতে হবে। তারা বিজনেসম্যান, কোনো গ্যাংস্টার না। তাই ব্রিজ লাচ্চুকে দারাবের কাছ থেকে দূরে থাকতে বলে। তবে ভালো পরামর্শ লাচ্চুর ভালো লাগে না। লালজি ভাইও লাচ্চুকে অনেক ব্রেন ওয়াশ করে এবং ব্রিজের কথাকে পাত্তা না দিয়ে দারাবের সাথে পার্টনারশিপ করতে বলে। এদিকে ব্রিজের বাড়িতে ফোন আসে এবং তাকে আর্জেন্ট দিল্লিতে ডেকে পাঠানো হয়। কোনো মন্ত্রী নাকি তাকে তলব করেছে। মন্ত্রী ডেকেছে যখন, না করার তো উপায় নেই। তাই ব্রিজ দ্রুত দিল্লিতে চলে যায়। সেখানে গিয়ে দেখে মন্ত্রী প্রতাপ রাও তাকে ডেকে পাঠিয়েছে। মুম্বাইতে ধাক্কা খেয়ে প্রতাপ রাও এখন দিল্লিতে রাজনীতি সামলাচ্ছে। প্রতাপ রাও ব্রিজকে বলে সে যেন দারাবের সাথে পার্টনারশিপে রাজি হয়ে যায়, না হলে প্রতাপ রাও তাকে অনেক প্যারা দেবে। ব্রিজ প্রতাপ রাওর কথাকে একদম তোয়াক্কা করে না। সে নিজের আইডিওলজি থেকে একটুও সরবে না বলে বেরিয়ে যায়। ব্রিজ যখন প্লেনে তখন প্রায় 9টা বেজে গিয়েছিল। এখন মটকা গেমের ড্র রাত 9টা এবং 12টার সময় হয়। 9টা বাজা মানে প্রথম ড্রয়ের সময় হয়ে গেছে। যেভাবেই হোক ড্র করে সেটার রেজাল্ট সবার কাছে পাঠাতে হবে। ব্রিজ পাইলটের সাথে কথা বলার জন্য জোরাজুরি শুরু করে। পরে পাইলট বেরিয়ে এসে ব্রিজকে দেখে খুশি হয়ে যায়, কারণ মটকা গেমে জেতার টাকা দিয়েই পাইলট মেয়ের ধুমধাম করে বিয়ে দিয়েছিল। ব্রিজ পাইলটকে সমস্যার কথা জানালে পাইলট বলে আজকে বিমানি ড্র অনুষ্ঠিত হবে। পাইলট এত ইজিলি সমাধান করে দেবে ব্রিজ ভাবতেও পারেনি। তো 9টা বাজতেই ব্রিজ ড্র করে। পাইলটকে কার্ড চুজ করতে দেওয়া হয়। এরপরে কৌশলে পাইলট এয়ারপোর্টের কন্ট্রোল রুমের মাধ্যমে আজকের ফলাফলটা পাশ করে দেয়। যাই হোক, এদিকে ডাগরু সুলভার জামিনের জন্য হন্যে হয়ে চেষ্টা করছে, কিন্তু কেস স্ট্রং হওয়ায় জামিন হচ্ছে না। কয়েক মাস কেটে গেলেও ব্রিজও কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাই ডাগরুর ব্রিজের প্রতি আক্রোশ দিনকে দিন বেড়েই যাচ্ছে। অন্যদিকে সাসপেন্ড হবার পর থেকে ইন্সপেক্টর তুমরের অবস্থা খারাপ হয়ে গেছে। সারা জীবন সে ইমানদারির সাথে ডিউটি পালন করেছে, অথচ তাকে ন্যূনতম সম্মানও দেওয়া হয়নি, উল্টো সাসপেন্ড করে রাখা হয়েছে। তাই দুঃখ ভুলতে সে মদ আর জুয়া শুরু করে। একদিন মদের বারে রেইড হলে তারই নিচু অফিসাররা তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। যদিও দুজন গার্ড নিজেদের মাঝে চাঁদা তুলে তুমরের জামিনের ব্যবস্থা করে।
ছাড়া পেয়ে তুমড়ে একবার ডিসুজার সাথে দেখা করতে যায়, কিন্তু ডিসুজা কাজে ব্যস্ত ছিল, তাই সময় দিতে পারে না। তুমড়ের ভীষণ একা লাগছিল। সে ক্রমাগত অপমানের জীবন আর টলারেট করতে পারছিল না, তাই সে গলায় ফাঁস দিয়ে সুইসাইড করে। এদিকে ব্রিজের কাছে খবর আসে তাদের কয়েকটা টাকার কন্টেইনার মিসিং। মটকার টাকা কোথায় রাখা হয় সেটা ব্রিজের খুব ক্লোজ লোকেরাই শুধু জানে। ব্রিজ নোটিস করে কিছুদিন ধরে সে ডাগরুকে সেভাবে দেখছে না। তার সন্দেহ হয় ডাগরুই টাকাগুলো সরিয়েছে। আদতে ব্রিজের সন্দেহই সঠিক। ব্রিজ সুলভাকে নিজের প্রয়োজনে ইউজ করে পরে আর তাকে ছাড়ানোর কোনো উদ্যোগ নেয়নি। এই জন্যই ক্ষোভে পড়ে ডাগরু ব্রিজের টাকা সরিয়ে নিয়েছে। ইভেন লাচ্চুর বিয়ের দিনে সেই পুলিশকে ফোন করে লাচ্চুকে ধরিয়ে দিয়েছিল, কারণ সুলভাকে না ছাড়িয়ে ব্রিজ লাচ্চুর বিয়েতে নাচানাচি করছিল। যাই হোক, ডাগরুর ব্রিজের সঙ্গ ছাড়ার খবরটা লালজি ভাই এবং লাচ্চুও পেয়ে যায়। তাই লাচ্চু ডাগরুর সাথে দেখা করে তাকেও পার্টনার হবার অফার দেয়। ডাগরু ভাবে লাস্ট 10 বছর ধরে সে ব্রিজের জন্য সব কিছু করেছে, নিজের সম্পূর্ণ এফোর্ট ব্রিজের পেছনে দিয়েছে, অথচ এখন ব্রিজ তাকে গুনতিতেও রাখে না। এই জন্য ডাগরুও লাচ্চুদের সাথে যোগ দেয়। এদিকে ব্রিজ সকালে ঘুম ভেঙে দেখে বারখা তাদের ছেলে আনমোলকে নিয়ে চলে গেছে। ব্রিজের ক্রমাগত টাকার পেছনে ছুটে চলা, পরকীয়া, বাড়িতে সময় না দেওয়া, এসব আর বারখা টলারেট করতে পারছিল না, তাই সে ব্রিজকে ছেড়ে চলে গেছে। ব্রিজ সবাইকে হারিয়ে অনেকটাই নিঃস্ব হয়ে যায়। তবে গুলরুক তখনও ব্রিজকে সঙ্গ দিচ্ছিল। গুলরুক একদিন ব্রিজকে পেস্টনের সাথে দেখা করতে নিয়ে যায়। পেস্টন বোম্বাইয়ের সবচেয়ে বড় টেক্সটাইল মিল বোম্বাই কনসার্ন টেক্সটাইল মিলের মালিক। সেখানে যাবার পরে পেস্টন বলে টেক্সটাইলের বিজনেসে এখন আর তেমন লাভ হয় না, তাই সে মিল বন্ধ করে দেবে। ব্রিজ অবাক হয়ে জিজ্ঞেস করে তাহলে মিলের হাজার হাজার কর্মচারীদের কি হবে? পেস্টন বলে কর্মচারীদের ব্যাপারে সে ভাবছে না, তার ইচ্ছে সমস্ত মিল বন্ধ করে দেবে এবং মিলের জায়গায় হোটেল, অফিস বিল্ডিং এবং রেসিডেন্সিয়াল টাওয়ার বানাবে। কিন্তু ঝামেলা হলো তার এই সিদ্ধান্তে কর্মচারীরা বিক্ষোভ কর্মসূচি ডেকেছে। ব্রিজকে যেহেতু কর্মচারীরা অনেক মান্য করে, তাই পেস্টন ব্রিজকে বলে সেজন্য কর্মচারীদের বুঝিয়ে বিক্ষোভ বন্ধ করিয়ে দেয়। এতে সে ব্রিজকেও এই প্রজেক্টের শেয়ার হোল্ডার বানিয়ে নেবে। ব্রিজের মটকা গেমের মেইন প্লেয়ার হলো এসব মিলের কর্মচারীরা, তাই ব্রিজ তাদের বিরুদ্ধে যেতে চাইছিল না। এই ব্যাপারটা আবার গুলরুকের পছন্দ হয় না। গুলরুক চাইছিল ব্রিজ পেস্টনের ডিলে রাজি হয়ে যাক, তবে ব্রিজ ব্যবসায় শুধু নিজের মতামতকেই প্রাধান্য দেয়, তাই গুলরুকও এবার ব্রিজের থেকে দূরে সরে যেতে থাকে। এদিকে ডাগরু লোকজন নিয়ে টাকার ব্যারেল চুরি করছিল। তখন কয়েকজন গুন্ডা তাকে তাড়া করে। পালাতে গিয়ে ডাগরু ব্রিজের সামনে পড়ে যায়। ওই গুন্ডাগুলো ব্রিজেরই লোক। ব্রিজ বলে টাকা লাগলে আমার কাছ থেকে চেয়ে নিতি, চুরির কি দরকার ছিল? তখন ডাগরু মনের ক্ষোভ উগলাতে শুরু করে ব্রিজ কিভাবে অবহেলায় সুলভাকে জেলে ফেলে রেখেছে। দুজনের মাঝে আন্ডারস্ট্যান্ডিং নিয়ে বেশ তর্কাতর্কি হয়ে যায়। ব্রিজ রাগ করে বলে আজ থেকে তার এবং ডাগরুর সম্পর্ক শেষ। ডাগরু রাগ দেখিয়ে বলে ব্রিজ বলেছিল সে হনুমান হয়ে লেজের আগুন দিয়ে লঙ্কা পোড়াবে, কিন্তু ব্রিজ এখন নিজেই রাবণ হয়ে গেছে, তাই দিন শেষে তার পাশে আর কেউই নেই। সে এখন একা, নিঃস্ব। যাই হোক, পরের দিন ব্রিজ মিলের সামনে বিক্ষোভরত কর্মচারীদের মাঝে যায়। এরপরে মঞ্চে দাঁড়িয়ে বলে কর্মচারীরা মটকা না খেলায় তার ইনকাম হচ্ছে না। তবুও সে কর্মচারীদের পাশে থাকার অঙ্গীকার করে বলে ওদের দাবি ভ্যালিড, তাই ওরা যেন আন্দোলন চালিয়ে যায়। ব্রিজের সমর্থন পেয়ে বিক্ষোভকারীরা নতুন করে অনুপ্রেরণা পেয়ে যায়। তবে ব্রিজের এই কাজে অনেকেই খুশি হয় না। প্রতাপ রাও, পেস্টন, লাচ্চু, লালজি ভাই সবাই মিলে ষড়যন্ত্র করতে বসে। লালজি ভাই বলে এরকম চলতে থাকলে সে দারাবকে দিয়ে ব্রিজকে সরিয়ে দেবে। তবে প্রতাপ রাও ব্রিজকে সব দিক থেকে ঘিরে ধরতে চাইছিল, তাই সে পত্রিকার এডিটরকে ফোন করে একটা নিউজ পাবলিশ করতে বলে ব্রিজের প্ররোচনাতেই ইন্সপেক্টর তুমড়ে সুইসাইড করেছে। এডিটর ডিসুজাকে ডেকে এই নিউজটা টাইপ করতে বলে। যদিও ডিসুজা তো জানতই তুমড়ের মৃত্যুর জন্য ব্রিজ দায়ী না, তবুও এডিটর তাকে দিয়ে নিউজটা লিখতে বাধ্য করে, যাতে নিউজের পরে ব্রিজের বিরুদ্ধে ইনকোয়ারি হয় এবং তার নামে ওয়ারেন্ট জারি হয়। ডিসুজা আর্টিকেল তো লেখে ঠিকই, তবে সেখানে ব্রিজ ছাড়াও সিন্ডিকেটের সাথে যারা জড়িত সবার নাম উল্লেখ করে দেয়। কিন্তু তার আর্টিকেলটা ছাপানোর আগে এডিটর ব্রিজ বাদে বাকি সবার নাম কেটে দেয়। ব্যাপারটা নিয়ে ডিসুজা খুবই ক্ষেপে যায়। সে জানে ব্রিজ ভালো লোক না, জুয়ারি। তারপরেও তার মনে হয় ব্রিজের সাথে জাস্টিস হচ্ছে না, তাই সে ব্রিজকে ফোন করে জানিয়ে দেয় সরকার ইমার্জেন্সি সিচুয়েশন জারি করছে এবং পুলিশকে গুলির পারমিশন দেওয়া হচ্ছে। ব্রিজও তাদের টার্গেটেড লিস্টে আছে, তাই ব্রিজ যেন সতর্ক থাকে। ব্রিজের মনটা বেশ অস্থির লাগছিল, তাই সে বারখার কাছে গিয়ে বলে সে মাকসুদের সিনেমার প্রডিউসার। আজ সিনেমার প্রিমিয়ার শো আছে, সে বারখাকে সেখানে নিয়ে যেতে চায়।
বারখাও রাজি হলে সে তাকে নিয়ে প্রিমিয়ারে যায়। সেখানে মাকসুদ অডিয়েন্সের সাথে সিনেমার সব কাস্ট এবং প্রডিউসারদের পরিচয় করিয়ে দেয়, কিন্তু ব্রিজকে মঞ্চে ডাকে না। ব্যাপারটা নিয়ে ব্রিজ খুবই অপমানিত বোধ করে। বারখাও তাকে রেখে একা চলে যায়। রাতে ব্রিজ যখন বাড়ি ফিরছিল তখন দারাবের লোকেরা তার রাস্তা আগলে দাঁড়ায় এবং গুলি চালাতে শুরু করে। ব্রিজের ড্রাইভারের প্রচেষ্টায় সে কোনো রকমে বেঁচে যায়, যদিও তার একজন লোকের কাঁধে গুলি লাগে। ব্রিজ রুকমিনীর তোষকের কারখানায় গিয়ে আশ্রয় নেয়। যদিও কারখানার আড়ালে এখানে তোষকের ভেতরে জুয়ার অবৈধ টাকা রাখা হয়। এখানে গোডাউনে সরাসরি তোষকের ভেতরে টাকা ভর্তি করে রাখা আছে। ব্রিজ বাইরে যেতে পারছিল না, কারণ রাতারাতি ইমার্জেন্সি সিচুয়েশন জারি হয়েছে। দারাবের লোকেদের হাত থেকে বেঁচে গেলেও পুলিশ দেখা মাত্রই ব্রিজকে গুলি করে দিতে পারে। ব্রিজ টাকার তোষকের উপরে শুয়ে ভাবতে থাকে সে এত টাকা ইনকামের চক্করে কি হারিয়েছে এবং কতটুকুই বা পেয়েছে। দিন শেষে এসব টাকাই তার কাছে মূল্যহীন। যাই হোক, পুলিশ এবং গুন্ডারা ব্রিজকে হন্যে হয়ে খুঁজছিল, তাই সে কিছুদিন পালিয়ে বেড়ায়। একদিন সে ছেলে আনমোলের সাথে বোর্ডিংয়ে দেখা করতে যায়, কিন্তু আনমোলও তার দিক থেকে মুখ ফিরিয়ে ভেতরে দৌড় দেয়। সেই মুহূর্তে ব্রিজ সমস্ত আশা ভরসা হারিয়ে ফেলে। সে বাড়ি ফিরে গোসল দিয়ে নিজের আইকনিক ড্রেসে রেডি হয়। এরপর ডিসিপিকে ফোন দিয়ে জানায় সে আত্মসমর্পণ করতে চায়। কিছুক্ষণের ভেতরেই ডিসিপি ফোর্স নিয়ে এসে ব্রিজকে গ্রেপ্তার করে। যদিও পুলিশ আসার আগে ব্রিজ রুকমিনীকে ফোন করে ডেকে এনেছিল। জিপে ওঠার আগে ব্রিজ নিজের সিগারেট এবং দেশলাইটা রুকমিনীর হাতে দেয় আর ইশারায় বুঝিয়ে দেয় প্রয়োজনে রুকমিনী যেন এগুলো ইউজ করে। প্রয়োজন সেদিন রাতেই হয়ে যায়। ব্রিজের গ্রেপ্তারের পরে দারাবের লোকেরা রুকমিনীর তোষকের দোকানে আসে, কারণ ব্রিজের সমস্ত টাকা এখানেই লুকানো আছে। রুকমিনী ব্রিজের দিয়ে দেওয়া নির্দেশ মতো গোডাউনে আগুন লাগিয়ে দেয়, যাতে এই টাকা আর কারো হাতে না পড়ে। এদিকে ব্রিজকে জেলের ভেতরে নিয়ে আসা হয়, কিন্তু সেখানে ব্রিজকে খুনের জন্য আগে থেকেই লোক সেট করা ছিল। একজন প্রথমেই ব্রিজের ওপরে গুলি চালায়, তবে গুলিটা মিসফায়ার হয় এবং পুলিশ সেটা সামনে নেয়, কিন্তু আরেকজনের ডিরেক্ট গুলিতে ব্রিজ বাজেভাবে আহত হয়। এরপরই মূলত তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন ব্রিজের অবস্থা দেখে দুজন গার্ড তার বাঁচা মরার ওপরে বেট লাগায়, কিন্তু ব্রিজ তো এত সহজে মরার লোক না। সে হলো লম্বা রেসের ঘোড়া। হাতের মুভমেন্টে ব্রিজ বুঝিয়ে দেয় সে সবাইকে দেখে নেবে। প্রতিশোধ নিতে হয়তো সে আবারও ফিরে আসবে মটকা কিং হয়ে। তো মটকা কিংয়ের প্রথম সিজনের গল্প এখানেই শেষ হয়ে যায়। যেভাবে সিজনটি শেষ হয়েছে তাতে মটকা কিংয়ের দ্বিতীয় সিজন আসতে পারে। আপনাদের আগ্রহ পেলে আমরা সেকেন্ড সিজনেরও এক্সপ্লেনেশন নিয়ে আসব, তাই আমাদের পাশেই থাকুন। আর হ্যাঁ, জুয়া যেমন অবৈধ, আইনত এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও নিষিদ্ধ, তাই জুয়া এড়িয়ে চলুন। বর্তমানে অনলাইন ক্যাসিনো মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। জুয়া আপনাকে শুধু নিঃস্বই করে যাবে। আজকে যা জিতবেন কাল তার চেয়ে অনেক বেশি কেড়ে নেবে, তাই এসব থেকে নিজেকে দূরে রাখুন। সময় কাটাতে চাইলে আমাদের চ্যানেলে এক্সপ্লেনেশনগুলো দেখুন। বিনোদনের সাথে কিছু শিখতেও পারবেন এবং মানসিক মনন বিকাশেও হেল্পও করবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।